রায়কিশোরীর লেখা গল্প ভালোবাসি ভালোবাসি। সারাদিন দৌড়ঝাঁপ না করলেও বিকেলে নির্ধারিত সময়ের আগে ট্রেন ধরার জন্য স্টেশনে পৌঁছানোর তাড়া ছিল বইকি। তাই কলকাতা শহর, যেখানে ট্রাফিকের বাড়বাড়ন্ত, একটু উৎকণ্ঠা থেকেই যায় গন্তব্যস্থ হওয়ার আগে পর্যন্ত। যাক, সব ভালোই ভালোই মিটে গেছে। ট্রেনও ছেড়ে দিয়েছে অনেকক্ষণ। বাঙালির মগজাস্ত্র আজ কতটা প্রখর সে তর্কে না গিয়ে ট্রেনে চড়েই ব্যাগপত্র গুছিয়ে সিটির উপর চাদর বিছিয়ে আতশোয়া হয়ে ফেলুদায় কনসেন্ট্রেট করেছে আচার্য প্রফুল্লচন্দ্র কলেজের কেমিস্ট্রি ডিপার্টমেন্টের নতুন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর শ্রমিক মুখার্জি। কলকাতায় গরমটাও নেহাত মন্দ পড়ছে না এবছর, তাই 5 দিনের উটকো ছুটি পেতেই তাড়াতাড়ি পাহাড় ঘুরে আসার সিদ্ধান্ত নেয় ও। অভিজিৎ ওর ছোটোবেলার বন্ধু, এখন কর্পোরেট জগতের মেম্বার। তাকে অবশ্য বলেছিল আসার জন্য, কিন্তু সে ভালো রকম ধানাই পানাই করে এড়িয়ে গেছে। ট্রেন রামপুরহাট টপকালো। ইতিমধ্যে ডিনারটাও ওর কমপ্লিট। ভাবলো রায় সাহেবকে এত সহজে ছাড়বে না। দেখতে শুরু করেছে শতরঞ্জকি খিলাড়ি, সৌজন্যে ইউটিউব। ফেসবুকে সকাল থেকেই নেতিবাচক কমেন্টে নাম জড়িয়েছে। আজকাল অকারণেই মেজাজ খিঁচড়ে থাকে ওর। কার রাগ কার উপর যে মেটায়, শেষে অনুশোচনা শেষ থাকে না। হ্যালো ও মিস্টার, পাটা সরান। কি হলো, শুনতে পাচ্ছেন না? কানে ওরম ঢিল গুঁজে থাকলে শুনবেন কি করে? মনে মনে গজডালো সাবর্ণী। ট্রেনে উঠে ও সিটে এসে দেখছে একজন লোক চাদর মুড়ি দিয়ে টান টান হয়ে কানে ইয়ারফোন ঠুসে আপন মনে ফোনের দিকে তাকিয়ে। উল্টো দিকে দুজন সহযাত্রী বলে উঠলেন, উনি উঠে থেকে ওরকম শুয়ে আছেন, জোরে ডাকুন দিদি। বলেই ওনাদের একজন ডেকে ওঠেন, ও দাদা শুনছেন, ওনাকে বসতে দিন। বিরক্তভাবে তাকায় শ্রমিক সাবর্ণীর দিকে। কি ব্যাপার, এখানে বসা হবে না? অদ্ভুত তো, আজকাল রাতেও লোকে ধুমধাম ট্রেনে উঠে পড়ে, তাও আবার সেকেন্ড এসিতে। শ্রাবণী পার্স থেকে টিকিটটা বের করে শ্রমিকের হাতে দেয়। আপনি কজন ডেলি প্যাসেঞ্জারকে দেখেছেন সেকেন্ড এসির টিকিট কেটে রামপুরহাট থেকে বহরমপুর যায়? অস্পুষ্টে শ্রমিক বলে, না মানে, বলেই উঠে বসে। মাত্র 8:40 বাজে। ট্রেনে সব কটা কামরায় আলো জ্বলছে। অনেকেই ডিনার করেনি এখনও। এর মধ্যে আপনার লোয়ার সিট, আপনি পা মেলে শুয়ে আছেন। ভালো কথা, আপনাকে ডাকা হতে আপনি কি ভাবলেন উটকো লোক বসতে চেয়েছে? যাই হোক, আমার ট্রলিটা সিটের নিচে রাখার ছিল, আর ট্রেনে চড়ে টঙে উঠে পড়ার আগে কিছু কাজ থাকে, তাই সিটে শোবার আগে বসা জরুরি। দেখুন, দুজনের সিট নম্বরই আপনার মাথার উপর দেওয়া, সেজন্য আপনাকে ডাকা হচ্ছিল, বুঝলেন? কথাগুলো শুনে অপ্রস্তুত হয়ে পড়ে শ্রমিক। উল্টো দিকে লোক দুটো মুসকে মুসকে হাসছে ওকে দেখে। মোবাইলটা নিয়ে গেটের দিকে হাঁটা দেয় 19 নম্বর সিটের আজ রাতের মালিক শ্রমিক মুখার্জি। মিনিট 10 পরে সিটের কাছে এসে দেখলো মেয়েটা ওর বাড়তে উঠে শুয়ে পড়েছে। উল্টো দিকে লোক দুটো খেতে ব্যস্ত। শ্রমিক চাদরটা ঠিক করতে করতে ভাবতে থাকে, যা হলো খুব বিশ্রী হলো। কেন যে ওরকম রিয়াক্ট করলো কে জানে। মেয়েটাকে সরি বলতে হবে। সহযাত্রী দুজন হাত ধুতে গেল। উঠে দাঁড়িয়ে মেয়েটাকে দেখলো পাশ ফিরে শুয়ে মোবাইল ঘাঁটছে। ডাকলে যদি চিৎকার করে মান সম্মান ডুববে। সিটে বসে একটু গলা চড়িয়েই শুধু সরি বলে শুয়ে পড়ল শ্রমিক। ঘুম ভাঙতেই ও খেয়াল করলো একটা স্টেশনে ট্রেনটা অনেকক্ষণ দাঁড়িয়ে। সকালও হয়ে গেছে। ঘড়ি বলছে 5:36। আয়ে চায়ে শুনে ও একটা চা দিতে বলল। পয়সা মেটাতে গিয়ে জিজ্ঞেস করলো, দাদা এটা কোন স্টেশন? বাবু কিষানগঞ্জ। চায়ে চুমুক দিয়ে হিসেব করলো, ঠিকঠাক চললে 7:30 থেকে 8টার মধ্যে এনজেপি ঢুকে যাবে। কিন্তু নেমে যাবেটা কোথায়? দার্জিলিং নাকি কালিম্পং, নাকি একটু অফ রুট? ধুস, এত ভেবে কি হবে? একটা জায়গায় গেলেই হলো, 2 দিনের তো মামলা। চুপচাপ বসে থাকবো আর হাত চিবোবো। এমন সময় প্রাতকর্মের বেগ এলো, আর অমনি ব্যাগ থেকে টাওয়েলটা নিয়ে বাথরুমের দিকে চললেন বাবু। ওদিকে ট্রেনও চাকায় বেগ পেল। ফ্রেশ হয়ে এসে দেখছে সবাই মোটামুটি উঠে পড়েছে। উল্টো দিকে লোক দুটো আবার পাশাপাশি বসে পড়েছে, হাতে চায়ের ভাঁড়। ওকে দেখে জিজ্ঞেস করলো, ঘুম হলো? শ্রমিকও হেসে উত্তর দিল, হ্যাঁ। সিটটা পরিপাটি করে চাদরগুলো এক কোণে এনে ব্যাকপ্যাকটা খুলে জিনিসপত্র যা যা বের করেছিল ঢোকাতে লাগলো। মনে মনে ভাবল, মেয়েটা যদি নামে জায়গাটা ফাঁকা করে ফেলি। জানলার দিকে তাকিয়ে দূরে পাহাড় দেখতে পেয়ে বেশ এক্সাইটেড শ্রমিক। আর মিনিট 20 মধ্যেই এনজিপি এসে যাবে। বাড়িতে ফোন করতে যাবে এমন সময় দেখলো রায়বাঘিনী নামছেন।
উল্টো দিকে লোক দুটো আবার যথারীতি শুকনো পিড়িতি শুরু করেছে মেয়েটার সাথে। হ্যাঁ মা, এই তো এবার নামবো। স্টেশনে নেমে পরোটার ঘুগনিতে মগ্ন শ্রমিক দেখলো ওই মেয়েটা পাশের স্টল থেকে জলের বোতল কিনছে আর ফোনে কার সাথে বেশ রেগে রেগে কথা বলছে। মেয়েটা সবার সাথেই এরকম করে কথা বলে, কি ভয়ঙ্কর। স্ট্যান্ডে এসে শ্রমিক জানতে পারলো কালিম্পংয়ের বাস বেরিয়ে গেছে। এর পরের বাস সেই 11টায়। দার্জিলিংয়ের জিপসি বা অন্য গাড়িগুলো একা দেখে লাগাম ছাড়া দাম হাঁকাচ্ছে। ভাবলো যদি কোনো পার্টি পাওয়া যায় শেয়ারে বেরিয়ে যাবে। সিগারেটটা জ্বালিয়ে সবে একটা টান দিয়েছে সেই মেয়েটা আবার ঝগড়া করছে, এবার কতগুলো ড্রাইভারের সাথে। উফ, কি মেয়ে রে। যদিও কালকের আলাপে ওর মনে হয়েছিল স্পষ্ট কথা বলার বাজে অভ্যাস মেয়েটার, আজকের দিনে এরকম হলে চলা মুশকিল। অনেক কষ্টে নিজেকে পাল্টেছে শ্রমিক, আর ওরই মতো আর একজনকে দেখে হেসে ওঠে অজান্তেই। দেখছে মেয়েটা এবার আর জিততে পারছে না, চোখে মুখে রাগ মেশানো লজ্জা ফুটে উঠছে। এগিয়ে যায় ও। কিছু দূর এগিয়ে এসে শুনতে পায় ড্রাইভাররা মেয়েটিকে একা দার্জিলিং নেবে না, নিলেও বেশি ভাড়া চাইছে, যা উনি দেবেন না। শ্রমিক মেয়েটির কাছে গিয়ে বলে, 1 মিনিট, চিনতে পারছেন? একটা কথা ছিল। সাবর্ণী শ্রমিকের দিকে তাকিয়ে বেশ রাগত কণ্ঠে জিজ্ঞেস করে, কি ব্যাপার বলুন তো, ফলো করছেন নাকি? আমাকে কিন্তু আপনি চেনেন না, তাই বেশি শেয়ানাগিরি করতে আসবেন না। শ্রমিক ঘাবড়ে যায়, দুপা পিছিয়ে আসতেই সাবর্ণী আবার বলে ওঠে, কি হলো বলুন, কি বলছিলেন? না মানে আমিও আসলে দার্জিলিং যাব, কিন্তু ওই বেশি ভাড়া চাইছে, তাছাড়া পরের বাসটা আসতে অনেক দেরি। মানে শ্রমিকের কথাগুলো শুনে সাবর্ণী ড্রাইভারের সাথে কথা বলতে চলে যায়। কিছুক্ষণ পর এসে ওকে বলে, শুনুন, আপনার 500 আর আমার 500, যাবেন? মানে 1200 চাইছিল দুজনের, আমি 1000 বলেছি, নিমরাজি, মানে ধরুন রাজি। ওহো আচ্ছা, বিলক্ষণ যাব। শ্রমিকের সম্মতি পেয়ে সাবর্ণী ড্রাইভারকে জিজ্ঞেস করে, কোন গাড়িটা দাদা? সিলভার কালারের অল্টো 800 এগিয়ে চলেছে তিস্তার ধার ঘেঁষে। সাবর্ণী আর শ্রমিক দুজনে দুই জানালায় মুখ ফেরানো, মধ্যেখানে শ্রমিকের ব্যাকপ্যাক। কিছু একটা ভাবছে সাবর্ণী, হঠাৎ বলে উঠল, সরি। শ্রমিক প্রথমে শুনেও না শোনার ভান করলো, তারপর কি মনে হলো জিজ্ঞেস করলো, কিছু বললেন? সরি, তখন স্ট্যান্ডে আপনাকে ওরকম করে বললাম তাই। আরে না, সরি তো আপনারও প্রাপ্য, কাল রাতে ট্রেনে ওরম বাজে ব্যবহার করে ফেলেছি। কেন, আপনি তো কাল সরি বলেছিলেন, তারপর ঘুমিয়ে গেলেন বলে ফিচেল হাসি হাসে সাবর্ণী। শ্রমিক লজ্জা পায়, জিজ্ঞেস করে, আপনি শুনেছিলেন? উত্তরে সাবর্ণীর হাসি দেখে শ্রমিকও এবার হেসে ফেলে। পাহাড় ক্রমশ কাছে আসতে থাকে, লোকালয় পিছু হটে যায়। ওদের মধ্যে এতক্ষণ বেশ কিছু কথা হয়েছে, যার ব্রিফটা হলো সাবর্ণী এখন মা বাবার বেকার সন্তান, মাস্টার্স কমপ্লিট করেছে গেল বছর, বাড়ি রামপুরহাট, কলেজ ইউনিভার্সিটি দুটোই বিশ্বভারতী। ওদিকে শ্রমিক জানায় ও কলেজের প্রফেসর, যা শুনে সাবর্ণী দুবার মেপে নেয় আর চোখে ওকে। বাড়ি কলকাতার বেহালায়, কলেজ ইউনিভার্সিটি পিএইচডি গোটাটাই ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে। এবার শ্রমিক জিজ্ঞেস করে সাবর্ণীকে, দার্জিলিংয়ে কার কাছে যাচ্ছে? একা একা সে? উত্তরে সাবর্ণী জানায়, কার কাছে আবার, ঘুরতে যাচ্ছি, এই যেমন আপনি যাচ্ছেন। একা বলে ভাবছেন, এ আবার কি? এর মা বাবাই বা কি? ঠিকই, ছেলেরা যে ছাড় পায় মেয়েরা সেটা পায় না, আদায় করে নিতে হয়। তাই না বলে থুড়ি ঢপ দিয়ে এসেছি। আসলে বাড়িতে বললে ছাড়তো না, বন্ধুরাও লাস্ট টাইম পাল্টি খেলো। টিকিটের চান্স দেখে বাড়িতে গল্প দিলাম, ইউনিভার্সিটিতে পিএইচডি রেট আছে, চললাম দিতে। 4-5 দিন পরে ফিরব। টাকা পয়সা টিউশন পড়িয়ে যা জমেছিল তুলে নিয়ে সোজা ধাঁ। আর বাবা ভালো মানুষ, রেট বাবদ কিছু হাত খরচা দিল, আর কি চাই। এতক্ষণ যা যা শুনলো শ্রমিক, তা গল্প হলেও সত্যি। হাঁ করে তাকিয়ে আছে ওর দিকে। স্যার, কি দেখছেন? ওই দেখুন, ঘুম আসছে। ঘুম পেরিয়ে যেতেই শ্রমিক আবার জিজ্ঞেস করে, তা থাকবে কোথায়? উত্তরে সাবর্ণী বলে, দার্জিলিং শহরে হোটেলের অভাব নাকি স্যার? 2-3 দিনের তো মামলা। না চাইতেও চিন্তার ভাঁজ কপালে স্পষ্ট শ্রমিকের। নিজেও সে হোটেল রুম বুক করে আসেনি, আবার সাথের মেয়েটি এরকম বলবচ্চন বকে যাচ্ছে। কোনটা সত্যি কোনটা মিথ্যে বোঝা দায়। এক পাহাড় ছাড়িয়ে আর এক পাহাড়,
মেঘের দেওয়ালে টোকা দিতে দিতে গাড়ি এগোচ্ছে শৈল শহরের অভিমুখে। গন্তব্যে পৌঁছে ডিকি থেকে ট্রলি বের করে শ্রমিকের হাতে 500 টাকা গুঁজে দিল সাবর্ণী। তাহলে আসি স্যার, ভালো থাকবেন। মানে হোটেল বুকিং ডান? সাবর্ণীর হাত নাড়া দেখে শ্রমিক গলা চড়িয়ে বলে ওঠে, বড্ড ডেপো মেয়ে তুমি, বাবা মাকে ভেলকি দেখাচ্ছ। এর ফল কি জানো? আগামী 2 দিন তুমি আমার সাথে, আমি যে হোটেলে উঠব সে হোটেলে রুম নিয়ে থাকবে। বললে তো টোটো করতে আসোনি, তাহলে থাকবে, নেচার এনজয় করবে, খাবে আবার কি। চলো আমার সাথে। শ্রমিকের এহেন আচরণে সাবর্ণীর মনে প্রশ্নরা আঁকিবুকি কাটলেও সিচুয়েশনের খাতিরে পাকে বাড়িয়ে দেয় শ্রমিকের পিছন পিছন। দার্জিলিং হোটেলে শ্রমিক আগেও বার 2 এসেছে, তাই আজ ওখানেই ওকে নিয়ে আসে। সামনাসামনি 2টো ঘরও পেয়ে যায় কপাল করে। শ্রমিক ওর ফোন নম্বরটা দেয় সাবর্ণীকে আর বলে, ফ্রেশ হয়ে ফোন করো, আমরা খেতে যাব। ঘরে ঢুকে ব্যালকনিতে দাঁড়িয়ে জোরে শ্বাস নেয় সাবর্ণী। কতদিনের ওর ইচ্ছে ছিল দার্জিলিংয়ে আসার। না বাড়িতে কারো শখ বলে কিছু আছে, না শান্তনুর ওকে নিয়ে আসার আহ্লাদ। ডোরবেল বেজে ওঠে। দরজা খুলে দেখে 2টো জলের বালতি হাতে একটা ছেলে আর তার পিছনে শ্রমিক। ইহা 1 বালতি দো, ওর উস ঘর মে 1 দো। বালতি সমেত গরম জল পেয়ে থ্যাংক ইউ বলে দরজা লাগিয়ে দেয় সাবর্ণী। ইস, মাকে ফোন করা হয়নি। সকালে ফোন করে ঝাড়ছিল, রাতে কেন ফোন করিনি পৌঁছে। কোনো রকমে ম্যানেজ দিয়েছি, এখন না করলে বাবাকে না বোলপুরে পাঠিয়ে দেয়। কোথায় থাকো? ফোন তুলতে এতক্ষণ লাগে কেন? কেভেন্টারে সাবর্ণী পকেট প্লাগটা এই প্রথম ট্রাই করলো। দারুণ লেগেছে, সেটা ওর হাবভাবেই বোঝা যাচ্ছে। চায়ের কাপে চুমুক দিয়ে শ্রমিককে থ্যাঙ্কস জানাতে ভুলল না। শ্রমিক ওকে স্যার স্যার করতে বারণ করেছে, বলেছে, আমি তোমার স্যার নই, নাম ধরে ডাকো তাও চলবে। তাই সাবর্ণী ওর নামটাই বেছে নিয়েছে ডাকার জন্য। খাওয়া পর্ব শেষ করে ওরা ম্যালের দিকে হাঁটছে। অন্য যে কোনো শৈল শহরের তুলনায় এই শহরটার মায়া একটু হলেও বেশি। ওরা দুজনেই সেই আলোচনায় সহমত। ম্যালে বেঞ্চে বসে আছে সাবর্ণী আর শ্রমিক রেলিংয়ের ধারে দাঁড়িয়ে। একের পর একটা ছবি তুলে যাচ্ছে চারপাশের। আপনি দারুণ ছবি তোলেন তো। সাবর্ণীর কথায় আবার ব্লাশ করে শ্রমিক। তাই এই যে আপনি এত ছবি তুললেন, কাকে ইমপ্রেস করবেন? প্রশ্নটা শুনে চুপ করে থাকে শ্রমিক। আচ্ছা, আপনার এই শেষ কবে? কেন বলো তো? না, এমনি জানতে চাইলাম। 2004। মানে আপনি আমার থেকে 6 বছরের বড়। বিয়ে করেননি কেন? অবশ্য চাকরিও তো সবে পেলেন। প্রেম করেন নিশ্চয়ই। সাবর্ণীর কথায় আবার চুপ শ্রমিক। এবার সাবর্ণী বোঝে বেশি বাড়াবাড়ি প্রশ্ন করে ফেলেছে ও। লোকটা কেমন মিয়ানো পাঁপড় হয়ে গেল। কিছুক্ষণ পর শ্রমিক গলা খাঁকড়ে বলে উঠল, করতাম। কিছু বছর আগে একটা মেয়ের সাথে হঠাৎ আলাপ সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে। আমি তখন পিএইচডি করছি। ও আমার থেকে বেশ ছোট, তোমারই বয়সী হবে। ভালো লাগতো কথা বলতে, বলতাম। কেউ কাউকে সামনাসামনি না দেখেই পছন্দ করতে শুরু করি। কথার পাহাড়ে ট্রেক করেই বলতে পারো আমরা ভালোবাসতে শুরু করেছিলাম একে অপরকে। ও এত বেশি কথা বলতো, আমার কিছু বলার থাকলেও ভুলে যেতাম। এভাবে বছর ঘুরে যায়। জানতাম অন্য শহরে থাকে পড়াশোনার জন্য। মাঝে মাঝে বলতাম, দেখা করি চলো। ওদিক থেকে নানা আছিলাই কথা ঘুরে যেত। ডিপেন্ড করতে শুরু করেছিলাম, তাই বেশি চটাতাম না। চারিদিকে এত ব্রেকআপ দেখি বন্ধুদের। সিগারেটের খাপ থেকে সিগারেটটা বার করে সবে জ্বালিয়েছে শ্রমিক। সাবর্ণী পাশ থেকে একটা চেয়ে উঠল। তুমি খাও? আহা, দিন তো। সিগারেটটা জ্বালিয়ে আয়েশ করে ধোঁয়া ছাড়ে সাবর্ণী। শ্রমিকের দিকে তাকিয়ে বলে, তারপর হঠাৎ একদিন ওর ছবি অন্য নামের প্রোফাইলে ওই সাইডেই খুঁজে পাই, যার পরিচয় ভিন্ন, শুধু মুখটা এক। কিছু বুঝে উঠতে পারছিলাম না। ওকে কতবার ভাবলাম জিজ্ঞেস করি, কিন্তু পিছিয়ে আসি। একদিন কথার ফাঁকে জিজ্ঞেস করেই বসি, তুমি সানন্দা রায়কে চেনো? ফোনের উল্টো দিকে অদ্ভুত নীরবতা। আমি বারবার উত্তর জানতে চাই। ও পাশে নীরবতা ভেঙে কিছু শব্দ এলো। আমি জানতাম তুমি ধরে ফেলবে আমাকে। মানে গত 1 বছর তুমি আমার সাথে ছেলে খেলা করছিলে? আমি ফোনে চিৎকার করতে থাকি। ঠকে যাওয়ার লজ্জায় রাগ আমার চোখের জল হয়ে ঝরে পড়ে। জানতে পারি ওর সমস্ত পরিচয় মিথ্যে। নিছকেই মজা করে অন্যের ছবি দিয়ে প্রোফাইল খুলে বন্ধু খুঁজছিল, যাতে কেস খেলে বাড়িতে জানাজানি লজ্জা পোহাতে না হয়। তাই মুখ দেখাতে চাইনি।
বলেছিল আমি ছাড়া কারোর সাথেই কথা বলার প্রয়োজন মনে করেনি। কিন্তু বিশ্বাস করো শ্রাবণী, ওর একটা কথাও আমার তখন বিশ্বাস হয়নি। আমি ফোন কেটে দিই। বেশ কিছুদিন পর ওর উপর রাগটা একটু কমে যেতে ওকে ঘিরেই ভাবনাগুলো দলা পাকিয়ে ওঠে কান্নার মতো। সোশ্যাল সাইটে ওর প্রোফাইল খুঁজে পাই না। পাগলের মতো ছটফট করি। সেদিনের পর ওর নম্বর, ওর মেসেজ সব ডিলিট করে দিয়েছিলাম। চিন্তাগুলো কিলবিলিয়ে ওঠে মাথায়। ওকে কি আর শুনতেও পাবো না কখনো? আমি তখন কিচ্ছু চাইনি শ্রাবণী, শুধু শুনতে চেয়েছি ওকে। শ্রমিক চোখের জল লুকোই রুমালের ভাঁজে। শ্রাবণীর গাল গড়িয়ে নেমে আসে রূপলি ধারা। কয়েকদিন পর ওই সাইটের মেসেঞ্জারে ওর প্রথম দিকে চ্যাটগুলো খুঁজে বের করি। নম্বরটা পাই, ফোন লাগাই। ঠিক 17 বার রিং হবার পর ওর গলা শুনি। খুব রাগ হয়, খুব বকি ওকে, খুব খারাপ খারাপ কথা বলি। ওকে বোঝাই এগুলো সাইবার ক্রাইম। বলতে বলতে ভেঙে পড়ি ওর কাছে। দেখলাম নিপুণ হাতে সামলে নিল আমাকে। নিজের সমস্ত পরিচয় যা যা গোপন করেছিল সবটা আমার সামনে মেলে ধরল। জানতে পারি যাদবপুরে কম্পারেটিভ লিটারেচারের স্টুডেন্ট, বাড়ি কসবা। আগে জানতাম দিল্লিতে হিস্ট্রি নিয়ে পড়ে, বাড়ি শ্যামবাজার। যাই হোক, ও জানায় সত্যিটা নাকি ও একদিন বলতো আমাকে। দোষ আমার ভাগ্যের, ওর মুখ থেকে শুনতে পাইনি। কথা হতো ঠিকই, কিন্তু তারপর থেকে আমাদের মধ্যে কিন্তু সেই টানটা আমি পেতাম না। সময় এগিয়ে চলে, আমি যোগাযোগ না করলে উল্টো দিকেও কোনো সাড়া পেতাম না। আমারও ইগো আছে, একদিন বন্ধ করে দিই সব। ক্রমশ দেখতে থাকি ওর হোয়াটসঅ্যাপ ডিপি আর স্ট্যাটাস দুঃখের কাব্যে ভরে উঠছে। এতই যখন কষ্ট পায় একটা ফোন করতে কি হয়? করেনি, আমিও করিনি। ওর অনেক অনুরাগী। তার মানে বলছেন আপনারা সামনাসামনি কেউ কাউকে দেখেননি? শ্রাবণী জানতে চায়। না, মিট করিনি। ওর অরিজিনাল প্রোফাইল থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাই। দেখে মনে হয়েছিল নিজেকে আড়ালে রেখে প্রেম করার মতো খুঁত ভগবান ওকে দেননি। নেহাতি ওর ছেলে মানুষের ফল আমি, তাই শ্রীতমাকে বুঝেও বুঝিনি আজও। বলেই ঘড়িতে চোখ পড়ে শ্রমিকের। এই রে, 7টা বাজতে চলল, চলো হোটেলের দিকে ফেরা যাক। ডিনারও তো করতে হবে নাকি? শুধু পাঁচালি শুনলেই হবে? বাড়িতে ফোন পর্ব মিটিয়ে ডিনার টেবিলে বসেছে শ্রাবণী। শ্রমিক ওকে বলেছে খাওয়া দাওয়ার জন্য পকেটে হাত দিতে হবে না, 2 দিন সেটা ওই দেবে। তারপর বলেছিল ঘর ভাড়ার কথা, শ্রাবণী সেটাই না করে দিয়েছে। ডিনারে রয়েছে মোমো আয়ামে চিকেন মাশরুম, থুকপা 2 বাটি, 2 প্লেট পর্ক মোমো আর একটাই বিয়ার বলতে যাচ্ছিল শ্রমিক। কিন্তু শ্রাবণীর হাসি ওকে আরও একটা অ্যাড করে অর্ডার দেয়। ডিনার করতে করতেই ওরা ঠিক করে কাল সকাল সকাল ওরা টাইগার হিলে যাবে সূর্যোদয় দেখতে। কাঞ্চনজঙ্ঘার চূড়ায় বড় বড় চোখ মেলে বিপুল আগ্রহে তাকিয়ে রয়েছেন শয়ে শয়ে লোক। কাঞ্চনজঙ্ঘার চূড়ায় বড় বড় চোখ মেলে বিপুল আগ্রহে তাকিয়ে রয়েছেন শয়ে শয়ে লোক। বহু দূরে ধবধবে সাদা তুষারাবৃত হিমালয়ের বুক চিরে বেরিয়ে এলো অপার্থিব এক সৌন্দর্য। সাদা বরফের উপর সূর্যের আলোর স্পর্শে লালচে রঙের এক আভায় উদ্ভাসিত চারদিক। এমন কোনো ভাষা নেই যা দিয়ে এই বিশাল আয়োজনকে বর্ণনা করা যায়। কফি কাপটা হাতে নিয়ে কাঁপতে কাঁপতে শ্রাবণী বলে উঠল, ভাগ্যিস এটা মার্চ এন্ড, নয়তো কাঞ্চনজঙ্ঘা ফগ শুনতে হতো কফিওয়ালিদের কাছ থেকে। হোটেলে এসে ফ্রেশ হয়ে ছাদে আসে শ্রাবণী। প্রকৃতির এমন শান্তরূপ খুব আপন লাগে ওর। কখন যে গেয়ে ওঠে, যে পথ সকল দেশে পাড়ায় উদাস হয়ে যায় হারায়ে, যে পথ বেয়ে বাঙাল পরাণ যেতে চাই কোন অচিনপুরে, দূরে কোথায় দূরে দূরে। দারুণ গান করো তো তুমি। ছাদে না আসলে বিশাল কিছু একটা মিস করে যেতাম। কে বলল আমি ছাদে আছি? তোমার ঘরে তালা দেখে নিচে আসছিলাম। রুম সার্ভিসের ছেলেটা বলল তুমি ছাদের দিকে এসেছো। কিছু বলার ছিল আপনাকে শ্রমিক। বলো না, কি বলতে চাও? দেরি হয়ে যাওয়ার আগে শ্রীতমার সাথে যোগাযোগটা করেই ফেলুন। একটা শেষ চেষ্টা করে দেখুন। আমি বলছি ঠকবেন না। আপনার কথা শুনে মনে হলো মেয়েটা জেদি, অভিমানী, কিন্তু আপনার মতোই সেও ভালোবাসতে জানে। ভুল করে ফেলেছিল একটা। ছেলে মানুষই বললেন তো, দোষ একজনের, সাজা দুজনের হয়। এতগুলো বছর পর আর কেন? চুপ করে থাকে শ্রমিক। শ্রাবণী বলে যায়, কে আগে যোগাযোগ করলো সেটা ম্যাটার করে না, একসাথে থাকাটা ম্যাটার করে। যে ভুল আমি করেছি চাই না সেটা আপনারাও করুন প্লিজ। তুমি যে ভুল করেছো মানে? জিজ্ঞেস করে শ্রমিক। শান্তনু আর আমার আলাপ ইউনিভার্সিটিতে, সেই গ্র্যাজুয়েশন থেকে আমরা একসাথে।
ওর আর আমার দুজনেই ম্যাথ অনার্স ছিল। শান্তনু আর আমি একে অপরকে সবটা জানতাম। দিনে কতবার পটি করেছে থেকে স্যারের কোন লাইনটা ওর মাথায় ঢোকেনি পর্যন্ত সবটা আমি জানতাম। পরীক্ষার আগে ওই আমার ভগবান। লাস্ট মোমেন্টে ভাই বাঁচা বলে ঢলে যেতাম ওর পায়ে। ঠান্ডা মাথায় নিজের পড়া ফেলে আমাকে সাজেশন বানিয়ে দিত। মাঝরাতে আইসক্রিম খাবো, নিয়ে আয় হোস্টেলের গেটের কাছে। শান্তনু হাজির। আমার মন খারাপের রাতে গান করে ঘুম পাড়াতো, যাতে ও বেসুরো হলে আমি গালমন্দ করি আর আমার মুড ভালো হয়। কত রাতে কথা বলতে বলতে ঘুমিয়ে গেছে ও। আমি কী রে করে গেছি। সকালে উঠে দিব্য ভালো মানুষের মতো জিজ্ঞেস করতো, আমি কি ঘুমিয়ে গেছিলাম? সময় বোধহয় সবসময় এত সুখের হয় না। মাস্টার্সের পর আমি পাকাপাকি বাড়ি চলে আসি, আর ও তারকেশ্বরে ফিরে যায়। সেখানে ফিরে সরকারি চাকরি চেষ্টা করতে থাকে ও। জিওগ্রাফির দূরত্ব আমাদের মধ্যে দূরত্ব আনে, কিংবা হয়তো আমার মনেও হয় ও দূরে চলে যাচ্ছে। আজ পর্যন্ত কোনো দিনও সকালে গুড মর্নিং লিখতে ভোলে না। সারাদিন কোনো খবর নেই। আমি ওকে বোঝাতে পারি না কতটা মিস করি আমি ওকে। রোজ লেখে একটা ফোন করতে পারিস তো, আমি করি না। কেন করব? ওর একবারও এই কতগুলো মাসে আমাকে একবারও দেখতে ইচ্ছে করেনি। আজ যখন আপনার সাথে ঘটে যাওয়া ঘটনার কথা বলছিলেন, আমি খালি ভাবছিলাম জেদের বসে শান্তনুকে হারিয়ে ফেলছি না তো। চোখের জলটা মুছে শমিকের দিকে ফেরে সাবর্ণী। আমি কাল ফিরে গিয়েই ওকে ফোন করব। এই ফলস ইগোর রসে আমি ওকে হারাতে চাই না। শমিকবাবু, আপনিও নিজের ভালো থাকার মর্মটা বুঝুন, একটু স্বার্থপর হন। একটা ফোন করুন শ্রীতমাকে। সন্ধ্যা নেমে আসে পাহাড়ের কোলে। পরদিন সকাল 7:30 নাগাদ ওরা বেরিয়ে পড়ে বাড়ির উদ্দেশ্যে। শমিকের দুপুর 2:45 ফ্লাইট, আর সাবর্ণীর বেলা 12:30 ট্রেন। ফিরে যাবার আগে কথা দিয়েছে একে অপরের কাছে যে শেষ চেষ্টা নিজেদের খাতিরে সম্পর্কটা বজায় রাখতে করবেই ওরা, আর কথা দিয়েছে নিজেদের মধ্যে যোগাযোগ রাখার। শমিক ওকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে। বাড়ির ঠিকানা দিয়ে বলেছে কলকাতায় আসলে অবশ্যই যেন ওর বাড়ি আসে। শিলিগুড়ি পৌঁছে শমিক আর সাবর্ণীর পথ আলাদা হয়ে যায়। 10 মাস পর। আর কতক্ষণ? কোথায় তোমরা? তিষ্ঠ বৎস, এই তো 5 মিনিট আর। শমিককে মেসেজটা করেই গাড়িতে পাশে বসা শান্তনুর হাতটা শক্ত করে ধরে সাবর্ণী। শান্তনু জিজ্ঞেস করে, কি হলো? কিছু না বলে হাসে সাবর্ণী। শান্তনুর কানের কাছে আলতো করে বলে, ভালোবাসি ভালোবাসি। দুজনেই হেসে ফেলে এবার। সাবর্ণী আর শান্তনু এখন যাচ্ছে শমিকা শ্রীতমার রিসেপশনে। বুঝতেই পারছেন ওদের মধ্যে যাবতীয় গিলাসিকোয়া মিটে গেছে। আরও একটা খুশির খবর, শান্তনু সিজিএলটা লাগিয়ে ফেলেছে। তবে সাবর্ণী এখনও মা বাবার বেকার সন্তানই আছে। ওদের বাড়িতে কথা হয়ে আছে আসছে অগ্রহায়ণে শান্তনু আর ওর 4 হাত এক হবার। কিন্তু এখনও ঢপ দেবার অভ্যাস সাবর্ণীর যায়নি। তাতে শমিককেও সে দলে টেনেছে। দার্জিলিংয়ের ব্যাপারটা আজও চাপাই আছে দুতরফেই। সাবর্ণীর ফেসবুকে আলাপ এক বন্ধুর বিয়ের বউভাত খেতে আজ শান্তনু আর ও কলকাতায় এসেছে। প্রথমে শান্তনু রাজি না হলো, পরে ওর পাল্লায় রাজি না হয়ে পারেনি। আজকের গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং হাইপ করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখতে ভুলবেন না।